এদিকে এবার ঈদের দিন শেখ হাসিনার মহাপরিকল্পনা বাস্তব হয়, বাংলাদেশে এসে নতুন পরিস্থিতি তৈরি করে। ডক্টর ইউনূস সমন্বয়ক উপদেষ্টা সবার কপাল পুড়ে, বাংলাদেশে যেন গৃহযুদ্ধ শুরু হয়েছে। 2029 সাল পর্যন্তই ডক্টর মোহাম্মদ ইউনূসকে ক্ষমতায় রাখতে হবে, ক্ষমতায় থাকবেন এবং ডক্টর মোহাম্মদ ইউনূস 2029 সাল পর্যন্ত বাংলাদেশের ক্ষমতায় থাকলে আগামীর বাংলাদেশ সুন্দরভাবে প্রতিষ্ঠিত হবে এবং জনগণ স্বস্তিতে থাকবে। সে ধরনের একটি বক্তব্য এখন সমগ্র বাংলাদেশের এই প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত ঘুরে বেড়াচ্ছে। এইটা শোনার পর থেকেই আওয়ামী লীগ কর্মীরা কিন্তু ঈদের দিনে রাজপথে নেমে যায় এবং তারা তাণ্ডব করে সারাদিন। আপনারা দেখতে পারবেন সর্বশেষ শেখ হাসিনা কিভাবে আসছে। তকমা নিয়ে বাংলাদেশ থেকে বিদায় নিতে হচ্ছে শেখ হাসিনাকে। সেই সঙ্গে স্বৈরাচারী দল হিসেবে আওয়ামী লীগকে প্রতিনিয়ত বেগে চলেছে বাংলাদেশের ছাত্র জনতার একটা বড় অংশ। প্রথমে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা, পরে তাদের গঠিত জাতীয় নাগরিক পার্টির শীর্ষ নেতৃত্ব এখনো আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে আর ফিরতে দেওয়া হবে না বলে কারেঙ্গে ইয়ামারেঙ্গে পণ করেছে, জানিয়ে তারা বাংলাদেশের সেনাবাহিনীর বিরুদ্ধেও মরণপণ লড়াই করতে প্রস্তুত। নতুন রূপে আসবে নাকি সেই শেখ হাসিনার নেতৃত্বে ফিরে আসার আওয়ামী লীগ? বাংলাদেশের রাজনীতি নিয়ে আরেক ভয়ঙ্কর তৎপরতা শুরু হয়েছে। অবাক করা, অনেকটা গা শিরে ওঠার মতো ঘটনা ঘটছে। যে মুহূর্তে ডক্টর ইউনূসকে 5 বছর ক্ষমতায় রাখার একটা প্রস্তাব বিপ্লবীরা অনেকে দিচ্ছে, চাপ দিয়ে ডক্টর ইউনূসকে হটিয়ে বা ডক্টর ইউনূসকে নির্বাচনের জন্য বাধ্য করার ভয়ঙ্কর তৎপরতা শুরু হয়েছে। ঈদের দিন বাংলাদেশে আসলেন শেখ হাসিনা, এমন একটি নিউজ বর্তমান বাংলাদেশের সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে ছড়িয়ে পড়ছে। তো বন্ধুরা, তাহলে কি সত্যি সত্যি ঈদের দিন শেখ হাসিনা বাংলাদেশে প্রবেশ করলেন? এইবার এই বিষয় নিয়ে আমরা পর্যালোচনা এবং তদন্ত করে বেশ কয়েকটি খুবই গুরুত্বপূর্ণ তথ্য এবং ভিডিও ফুটেজ পাই, যা আজকের ভিডিওতে সেগুলোই এক এক করে ধারাবাহিক তুলে ধরা হবে। যদিও আজকের ভিডিওটা কিছুটা লং হতে পারে, তবে আজকের ভিডিওতে জানতে পারবেন সত্যি সত্যি কি শেখ হাসিনা ঈদের দিন বাংলাদেশে প্রবেশ করছেন। এইবার এই বিষয় নিয়ে এমন কিছু অজানা গোপন তথ্য জানতে পারবেন, যা জানলে আপনি ইতিমধ্যে অবাক হতে বাধ্য। সেই সাথে আরো জানতে পারবেন বর্তমান বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপট আসলে কোন দিকে যাচ্ছে। বন্ধুরা চলুন, ভিডিওতে আজকে আর বেশি কথা বাড়াবো না, সরাসরি আজকে আমরা চলে যাব মূল ভিডিওতে। ঈদ মুবারক। দর্শক, ঈদের দিনটিতেও আমাদেরকে কথা বলতে হচ্ছে জাতীয় পর্যায়ের আমাদের অনৈক্যের যে সুর তীব্র হয়েছে, প্রকট হয়েছে, সেটিকে কেন্দ্র করে রাষ্ট্রের সর্বোচ্চ কর্তা ব্যক্তি রাষ্ট্রপতি মুসলমানদের যে বৃহত্তম ধর্মীয় উৎসব ঈদের নামাজ আদায় করেন জাতীয় ঈদগাহতে। এটি একটা রেওয়াজে পরিণত হয়ে গেছে। কিন্তু এবার বাংলাদেশের রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু জাতীয় ঈদগাহতে নামাজ আদায় করতে যাননি। তিনি নামাজ আদায় করেছেন বঙ্গভবন মসজিদে। কেন তিনি জাতীয় ঈদগাহতে যাননি? এবং এই যাবৎকালের মধ্যে জাতীয় ঈদগাহতে রাষ্ট্রপতি নামাজ আদায় করেননি 2 থেকে 3 বছরের জন্য। সেটি সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের সময়, করোনা মহামারী যখন চলছিল তখন 2-3 বছরের জন্য রাষ্ট্রপতি জাতীয় ঈদগাহতে যাননি। আর জাতীয় ঈদগাহতে যাবেন কি করে? সেখানে তো করোনা মহামারী চলাকালীন সময় জামাতই হয়নি। কেন গেলেন না রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু? এবং আমাদের প্রধান উপদেষ্টা ঈদের নামাজ আদায় করেছেন জাতীয় ঈদগাহতে। কেন দীর্ঘদিন পর এসেও দুজন সর্বোচ্চ কর্তা ব্যক্তি রাষ্ট্র এবং সরকারের, তারা একসাথে নামাজ আদায় করতে পারলেন না? রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর নিরাপত্তার অভাব ছিল? যদি তা থেকেই থাকে, কেন তার নিরাপত্তার বিষয়টি চূড়ান্ত করা যায়নি, নিশ্চিত করা যায়নি? এবং আমরা যদি এই ধরনের প্রশ্ন উত্থাপন করি যে রাষ্ট্রপতি জাতীয় ঈদগাহতে গেলে একটা মবের সৃষ্টি হতো, সেই জায়গা থেকেও বলছি যে কেন এটি নিয়ন্ত্রণ করা যেত না? অথবা আমরা কি অন্যভাবে প্রশ্নটা করব যে প্রধান উপদেষ্টা নিজেই চান রাষ্ট্রপতি জাতীয় ঈদগাহতে যান, রাষ্ট্রপতি জাতীয় ঈদগাহতে গেলে তিনি নিজের অবস্থান থেকে খানিকটা বিচ্যুত হয়ে যাবেন, রাষ্ট্রপতিকে সর্বোচ্চ সম্মান দেখানো হবে। এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের মধ্যে এই ধরনের একটি সংকীর্ণতা আছে, আমরা সবসময় সেটা দেখে এসেছি, আমরা জানি। কোনো ধরনের উদারতার কোনো বই প্রকাশ আমরা তার মধ্যে থেকে দেখতে পাচ্ছি না। এর আগে জাতীয় যে দিবসগুলো গত 5 আগস্ট পর থেকে আমরা পেলাম, সেটি শহীদ দিবস হোক, শহীদ বুদ্ধিজীবী দিবস হোক, কিংবা স্বাধীনতা বা বিজয় দিবস, এইসব দিবসে আমরা দেখেছি রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী অথবা প্রধান উপদেষ্টা একসাথে স্মৃতিসৌধে বা শহীদ মিনারে কিংবা বুদ্ধিজীবী স্মৃতিসৌধে
তারা একসাথে শ্রদ্ধা নিবেদন করেন, আগে রাষ্ট্রপতি করেন, তারপর প্রধান উপদেষ্টা করেন। এখন বিষয়টা হচ্ছে যে আমি সংকীর্ণিত কথা বলছিলাম, আমাদের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সংকীর্ণতার প্রসঙ্গটি নিয়ে এসেছি সঙ্গত কারণেই। এসব জায়গাতে আমরা দেখিনি যে কটি জাতীয় দিবস আমরা পেলাম তাতে একসাথে শ্রদ্ধা নিবেদনের জন্য আগে রাষ্ট্রপতি করেছে, তার কিছুক্ষণ পর প্রধান উপদেষ্টা শ্রদ্ধা নিবেদন করেছেন। এবং শহীদ দিবসে আমরা দেখেছি যে দিনটিতে আমার মনে হয় এখন এটি মনে হচ্ছে যে ইচ্ছাকৃতভাবে এরকম একটি আওয়াজ তোলা হয়েছিল যে রাষ্ট্রপতি যেন শহীদ মিনারে না যান, কেন তিনি ফ্যাসিবাদের দোষর, তিনি ফ্যাসিবাদ কর্তৃক নিয়ে মনোনীত রাষ্ট্রপতি। এগুলো একেবারে কথার কথা, জাস্ট তুলতে হয়, একটা এজেন্ডা দরকার, তাই ছিল সম্ভবত। এখন সেটি মনে হচ্ছে। আমরা শহীদ দিবসে দেখলাম যে রাষ্ট্রপতি ঠিকই গেলেন শহীদ দিবসে, শহীদদের উদ্দেশ্যে শ্রদ্ধা নিবেদন করলেন, তার 5-7 মিনিট পর এসে প্রধান উপদেষ্টা সেখানে তার শ্রদ্ধা নিবেদন করলেন। এবং আমাদের কাছে এখন এটিই মনে হচ্ছে যে কোনো ধরনের মব ক্রিয়েট করা, মব সৃষ্টি হওয়ার আশঙ্কা কিংবা অস্থিতিশীলতা সৃষ্টির আশঙ্কা চেয়ে এগুলোর চেয়ে বড় বিষয় হচ্ছে আমাদের প্রধান উপদেষ্টার সংকীর্ণতা। এবং সংকীর্ণতার আরও একটি উদাহরণ আপনাদের সময় তুলে ধরি। প্রধান উপদেষ্টা আজকে ঈদের জামাত আদায় করতে গিয়ে তিনি যে কথাগুলো বলেছেন, 2-3টে লাইন আপনাদের শোনাই। তিনি বলেছেন যে যত বাধাই আসুক ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়বই। ঐক্য তো সামান্য রাষ্ট্রপতির সঙ্গেই তিনি করতে পারছেন না, তিনি সংকীর্ণতা ঊর্ধ্বে উঠতে পারছেন না। অনেকে হয়তো প্রশ্ন তুলবেন বা যুক্তি দিবেন, যেহেতু রাষ্ট্রপতিকে এখন অনেকেই মানতে চান না শাহাবুদ্দিন চুপ্পুকে, তাই সে জায়গা থেকে তাদের মন রক্ষা করছেন। এটি তো মন রক্ষা করার বিষয় নয়, রাষ্ট্রীয় আচার তো আগে পালন করতে হবে, সেটি কেন করা হচ্ছে না? প্রধান উপদেষ্টা তিনি বলেছেন যে আগে জুলাই আন্দোলনের শহীদদের স্মরণ করেছেন এবং তারপরে বলেছেন যে আমাদের প্রতিটি পর্যায়ে গণ অভ্যুত্থানে নিহতদের স্মরণ করতে হবে, আহতদের রোগ মুক্তির জন্য প্রার্থনা করতে হবে। আগামীতে আমরা ঐক্যবদ্ধ জাতি হিসেবে এগিয়ে যাব, জুলাইয়ের যোদ্ধাদের স্বপ্ন বাস্তবায়ন করব। তার মানে কি? তিনি আবারও প্রমাণ করলেন যে তার কাছে ৭১ কোনো বিষয় নয়, তার কাছে জুলাই সর্বে সর্বা সবকিছুর ঊর্ধ্বে। খুব সঙ্গত কারণে তাকে এই কথাগুলো সম্ভবত বলতে হচ্ছে, তার কারণ তিনি ৭১কে কেন স্মরণ করবেন? ৭১কে স্মরণ না করার যথেষ্ট কারণ রয়েছে। এবং তিনি জুলাই শহীদদের, তারা যাদেরকে শহীদ বলছেন, তাদেরকে স্মরণ না করলে বা জুলাই আন্দোলনে আহতদের স্মরণ না করলে তার তো পদ পদবি থাকবে না, এটা তো এখন স্পষ্ট, এটা সবাই জানে। তিনি জুলাই আন্দোলনের বন্দনা করতে গিয়ে পক্ষান্তরিত ছাত্রদের বন্দনা করছেন, সমন্বয়কদের বন্দনা করছেন, এবং এই বন্দনা থেকে বিচ্যুত হলে তার পদ পদবি থেকেও তার বিচ্যুত হওয়ার সম্ভাবনা রয়েছে। আর একটি কথা স্পষ্ট করে বলতে চাই, সেটি হচ্ছে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধকে নিয়ে ব্যবসা করেছে, আওয়ামী লীগ মুক্তিযুদ্ধকে ৭১-এর চেতনাকে তার রাজনৈতিক পুঁজি হিসেবে ব্যবহার করেছে, এটি অনস্বীকার্য। এটা সবসময় বলে থাকে, তারা ক্ষমতাতে থাকতেই বলে আসছে আমরা, এবং এটি প্রমাণিত সত্য। কিন্তু সেটা যদি সত্য হয়ে থাকে তাহলে আমি বলবো, আমাদেরকে বলতে হবে প্রধান উপদেষ্টা জুলাই আন্দোলনকে পুঁজি হিসেবে ব্যবহার করছেন। প্রধান উপদেষ্টা থেকে শুরু করে সমন্বয়কেরা জুলাই আন্দোলনকে তাদের রাজনৈতিক পুঁজি হিসেবে যেমন ব্যবহার করছে, প্রধান উপদেষ্টাও ক্ষমতায় টিকে থাকতে, তার পদ পদবিতে টিকে থাকতে তাদের নাম বারবার স্মরণ করছেন। যেখানে ঈদের দিনটিতে এইসব কথা বলা কোনো অর্থই আসে না, সেখানে তিনি যদি বলেই থাকেন যে আমরা এই দেশ গড়ার জন্য যারা প্রাণ দিয়েছেন, আহত হয়েছেন, নিহত হয়েছেন, আগে তো ৭১-এর শহীদদেরকে স্মরণ করতে হবে, সেটি তিনি না করে তিনি আবারও এই যে জাতীয় বলতে সবচেয়ে বড় ধর্মীয় উৎসবের দিনটিতে তিনি জুলাই আন্দোলনের কথা বললেন, জুলাই আন্দোলনকে স্মরণ করলেন। সংকীর্ণতা কার মাঝে কতটুকু সেটি দিনে দিনে স্পষ্ট হচ্ছে। আল্লাহ হাফিজ। এক ফ্রেমে বাংলাদেশের রাজনীতির ভবিষ্যৎ অনলি মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বেই এই নজিরবিহীন ঘটনা সম্ভব ঘটেছে। সত্যি অসাধারণ দৃশ্য।
ঈদের সকাল থেকে প্রধান উপদেষ্টা জাতিকে চমকে দিয়েছেন। এই জাতি, এই বাঙালি জাতি, বাংলাদেশি জাতি যা কখনো দেখেনি ডক্টর ইউনূস, সেটা ঈদের দিন সকালেই দেখিয়ে দিয়েছেন। বিকালে দেখিয়েছেন আর এক খেলা। দেখেন, সরকার প্রধান কিংবা রাষ্ট্রপ্রধান ঈদ উপলক্ষে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে কুশল বিনিময় করেন। এটা হাসিনার আমলেও ঘটেছে, স্বৈরাচারী আমলেও ঘটেছে। এমনকি সরকার প্রধান ঈদগাহে যে নামাজ পড়েছেন এটাও কিন্তু ঘটেছে। 17 বছর আগে ফখরুদ্দিন আহমেদ গিয়েছিলেন, কিন্তু ফখরুদ্দিন ছিল গণবিরোধী, জনগণের কোনো আকর্ষণ বা আগ্রহ ছিল না। কিন্তু এদেশের জনগণের আপন হচ্ছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। তার বিষয়টা সম্পূর্ণ ভিন্ন। তো দর্শক, হাসিনা কিংবা খালেদা জিয়া সবাই কিন্তু বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে কুশল বিনিময় করতো ঈদের দিন। আমরা দেখতাম এই মিডিয়াগুলো এগুলো প্রচার করত যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বা অন্য ধর্মের লোকজনও সিরিয়াল ধরে দাঁড়িয়ে থাকতো, অথবা সিরিয়াল ধরে হেঁটে হেঁটে প্রধানমন্ত্রীকে সালাম দিতে দিতে চলে যেত কুশল বিনিময়। সেটা ছিল নিজ দলের, নিজ বলয়ের, নিজ চাটুকারদের নিয়ে। বাংলাদেশের ইতিহাসে আমরা এটাই দেখেছি। কিন্তু প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি ঈদ উপলক্ষে বিকালে রাজনীতিবিদ থেকে শুরু করে সব শ্রেণী পেশার মানুষের সাথে কুশল বিনিময় করেছেন। সেই কুশল বিনিময়ের দৃশ্য সত্যি অসাধারণ। আমরা ছবিতে দেখছি প্রফেসর ইউনূস ডাক্তার শফিকুর রহমানের সাথে হাত বাড়িয়ে অত্যন্ত হৃদ্যতাপূর্ণভাবে হ্যান্ডশেক করছেন, এবং একটু পাশ থেকেই জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অপলক দৃষ্টিতে তাকিয়ে আছেন। মির্জা ফখরুলের মুখে হাসি, এবং আরেক ফ্রেমে আমরা দেখতে পাচ্ছি যে নাহিদ ইসলাম এনসিপি নেতা, তিনি প্রফেসর ইউনূসের সাথে হ্যান্ডশেক করছেন। পাশে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাকিয়ে হাসছেন, পেছনে ডক্টর আসিফ নজরুল দাঁড়িয়ে আছেন। কি সুন্দর দৃশ্য। এক ফ্রেমে মির্জা ফখরুল, দ্যাট মিনস বিএনপি, জামাত ইসলামীর আমির, দ্যাট মিনস জামাত ইসলামী, এনসিপি, বাংলাদেশের রাজনীতির ভবিষ্যৎ তো এরাই। হ্যাঁ, বাংলাদেশের রাজনৈতিক দল অনেক, কিন্তু সবাই এই 3 দলের বলয়ের মধ্যেই। বিএনপি, জামাত, এনসিপি, অন্য সবাই এই 3 ফ্রেমের মধ্যে পড়ে। আরও অনেকে ছিল, কিন্তু এই 3 জন বা 3 গ্রুপ বা 3 দলের কথা বললে আর কাউকে বলা দরকার হয় না। এখন বাংলাদেশের রাজনীতিতে বিএনপির প্রতিপক্ষ হচ্ছে জামাত ইসলামী। এর মানে সম্ভাব্য সরকারি দল বিএনপি, বিরোধী দল জামাত ইসলামী, অথবা সম্ভাব্য সরকারি দল জামাত ইসলামী, তাদের সাথে জোটে এনসিপি থাকতে পারে, আর বিরোধী দল বিএনপি। মানে এরা কিন্তু এখন শত্রু হওয়ার কথা, কিন্তু তারা একত্রে দাঁড়ায়, একে অপরের সাথে হ্যান্ডশেক করে, কোলাকুলি করে, তাকিয়ে থাকে, হাসে। সরকার প্রধানের সাথে সব দল এভাবে ইন্টারেকশন করে। সম্ভাব্য ক্ষমতা প্রত্যাশী, সম্ভাব্য বিরোধী দল, আপনি দেখেছেন কোনোদিন? আমাদের এই প্রজন্ম এই সুন্দর দৃশ্য আমরা কখনো দেখেছি? এবং হাসিনা পালানোর পর অন্য কেউ যদি প্রধান উপদেষ্টা হতেন, ইকবাল করিম ভুইয়া বা ডক্টর সালেউদ্দিন আহমেদ, যেই হোক না কেন, এই দৃশ্য আপনার স্বপ্ন কল্পনা করা যেত না। এতদিন ক্ষমতায় থাকতে পারতো না, চলে যেতে হতো নির্বাচন দিয়ে, আবার আওয়ামী লীগ চলে আসতো, বিএনপি আওয়ামী লীগ ভাগ বাটোয়ারা করে খেত। এই যে বাংলাদেশটাকে কন্টেইন করছেন, ধরে রাখছেন, এই পর্যায়ে নিয়ে এসেছেন, বাংলাদেশের ইতিহাসের সর্বশ্রেষ্ঠ ঈদ উপহার দিয়েছেন, মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলেছে, সব রাজনৈতিক দলকে এক টেবিলে আনছেন। এটা অনলি প্রফেসর ইউনূসের পক্ষে সম্ভব, অন্য কারো পক্ষে এই ঘটনা সম্ভব নয়। এই দৃশ্যটা সত্যি চমৎকার, যে বাংলাদেশে যদি একজন গার্ডিয়ান থাকে প্রফেসর ইউনূসের মতো, তিনি যদি 5 বছর দেশ চালান, তার আন্ডারে বিএনপি, জামাত, এনসিপি সবাই মিলেমিশে কাজ করতে পারবে। এই দেশটাকে সত্যি একটা ঐক্যবদ্ধ দেশ, একটা ঐক্যবদ্ধ জাতি হিসেবে পরিণত করা একদমই সম্ভব, ভেরি মাচ পসিবল। আজকের দিনটা সবাইকে আপন করে নেওয়ার দিন। প্রধান উপদেষ্টা সত্যি আজিফ আপন করে নিয়েছেন। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, আজকের দিনটা সবাইকে আপন করে নেওয়ার দিন। আমরা এই বাণী মনে ধারণ করে প্রত্যেকে যেন পরস্পরকে ধারণ করি। যত রকম দূরত্ব ছিল, সেই দূরত্ব থেকে আমরা যেন সরে আসতে পারি। মানে রাজনীতিতেও এই দূরত্ব রাখা যাবে না। প্রফেসর ইউনূস থাকলে এই যে ভারতের ফাঁদে পড়ে এই যে রাজনীতিতে দূরত্ব তৈরি করছে বিএনপি, এরা কেউ পারবে না। বাঁচতে হলে এইসব দালালি শাহবাগী বোনা এগুলো ছেড়ে তারপরে বাংলাদেশপন্থী হতে বাধ্য হবে বিএনপি।
প্রফেসর ইউনূস সেটা করতে পারেন, সবাইকে নসিহত করে যেভাবে হোক না কেন। তিনি অসম্ভব একজন ভালো মানের মোটিভেশনাল স্পিকার। তিনি রাজনৈতিক দলগুলোকে সামনে বসিয়ে আধা ঘন্টা বক্তব্য দিয়ে তাদের মাইন্ডসেট চেঞ্জ করে দিতে পারেন। এত পাওয়ারফুল বক্তা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সোমবার বিকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি একথা বলেন। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে বিভিন্ন শ্রেণী পেশার বিশিষ্ট ব্যক্তি ও কূটনীতিকদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় শেষে বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা আমন্ত্রিত অতিথিদের ঈদের শুভেচ্ছা জানিয়ে বলেন, আজকের ঈদের দিন আমরা সবাই একত্র হতে পেরে অত্যন্ত আনন্দিত। সবার সঙ্গে দেখা করা আমার জন্য বড় কঠিন বিষয়। কাজেই আজ একসঙ্গে এতজনের সঙ্গে দেখা করার সৌভাগ্য হয়েছে, আমি কৃতজ্ঞ। তিনি বলেন, ঈদের বাণীটা হলো নিজেদের মধ্যে সমঝোতা, অতীতকে পেছনে রেখে সামনের দিকে এগিয়ে যাওয়া। ওই জামাতকে খোঁচা দাও, মুক্ত বাদ দাও। বিএনপির প্রতি এই নসিহত। সমাজে এরকম একটা দিন আমরা স্থির করতে পেরেছি, আমাদের ধর্ম আমাদের দিয়েছে, এটাই আমাদের জন্য একটা আশীর্বাদ। এটা যেমন তেমন দিন না, যেমন তেমন ভাবে দেখা করলে হয় না, কোলাকুলি করতে হয়, এটা ধর্মের বিধান। আমরা কোলাকুলি সবাইকে আপন করে নিই, কত সুন্দর। এবারের ঈদ অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে অধ্যাপক মোহাম্মদ ইউনূস বলেন, আমরা পরস্পরের কাছে আসি, পরস্পরের দূরত্ব থেকে আমরা সরে আসতে পারি, জাতিকে সমাজকে ঐক্যবদ্ধ করতে পারি। এই ঐক্যবদ্ধ হওয়াটা আমাদের জন্য এই সময়ের জন্য বিশেষভাবে জরুরি। মিলন মেলায় আমরা সেই বাণী আত্মস্থ করে সামনের পথে অগ্রসর হব। আমরা পরস্পরের প্রতি সহনশীল হব, শুধু সহনশীল নয়, তার চাইতেও বেশি আমরা পরস্পরের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করব। এর মাধ্যমে সমাজে শান্তি আসবে। কি সুন্দর নসিহত! এই নসিহতগুলো এক একটা লাইন মনে হয় এক একটা দার্শনিক বাণী, লিখে রাখার মতো। এক একটা লাইন নিয়ে কয়েক পৃষ্ঠা ভাব সম্প্রসারণ করা যায়। দিস ইজ প্রফেসর ইউনূস। বাংলাদেশের জন্য শান্তি অত্যন্ত জরুরি উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, আজকের দিনটা আমরা প্রতিদিন স্মরণ করি। আমার দেশে শান্তি চাই, যেন মানুষ নিজ মনের আগ্রহে দেশে চলতে পারে, কারো ভয় ভীতি হয়ে থাকে যেন না চলতে হয়। তা প্রফেসর ইউনূসের পক্ষে সম্ভব আমাদেরকে মঞ্জিলে মাকসুদে নিয়ে যাওয়া। তো দর্শক, প্রফেসর ইউনূস যেরকম সবাইকে এক টেবিলে বসিয়েছেন, এক মঞ্চে বসিয়েছেন, কোলাকুলি করিয়েছেন, আমাদের সব রাজনীতিবিদদের এক ফ্রেমে এনেছেন, আমরা সবাই অপলক দৃষ্টিতে তাকিয়ে আছি, দেখছি। আসুন আমরাও প্রফেসর ইউনূসকে এভাবে জড়িয়ে ধরি, তাকে 5 বছরের জন্য আমরা ক্ষমতায় রেখে দিই। এই জাতি যদি তাকে খুব দ্রুত বিদায় করে, তাকে যদি না রাখতে পারে, রেফারেন্ডাম দিয়ে হোক আর যেভাবে হোক, সারা জীবন আক্ষেপ করবেন, মিস করবেন যে আমরা কি করলাম। ডক্টর ইউনূসের মতো এই ব্যক্তিকে আমরা রাখতে পারলাম না, আমরা 50 বছর পিছিয়ে গেলাম। অথবা আসুন এই ঈদ থেকে আমরা শিক্ষা নেই, প্রফেসর ইউনূসকে আমরা 5 বছরের জন্য আগলে রাখবো। ওই হেফাজতে ইসলাম আইসা 3 তারিখ আপনাদের বুঝাই দিবে আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে কি পারবে না। ওনারা বুঝাই দিবে জুলাইতে গণ অভ্যুত্থান হয়েছিল না বিপ্লব হয়েছিল। আসসালামু আলাইকুম। বিপ্লব মেনে নিতে হবে, জুলাইয়ের অভ্যুত্থান না, এটা জুলাইয়ের বিপ্লব ছিল। যে যুক্তরাষ্ট্রকে দিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসকে চাপ দিবে ভাবছিল, ওখান থেকে একটা নিউজ আসছে ভাই, একটু শেয়ার করি আপনাদের সঙ্গে। ওইখানে একটা সংস্থা আছে মহিলাদের আর কি, বিশ্বের কোন মহিলা কি কি কাজ করতেছে, সারা বিশ্ব নিয়েই তারা কাজ করে। সারা বিশ্বের মহিলারাই কোথায় কি করতেছে না করতেছে ওনারা এগুলো দেখেন দূরবীন দিয়ে এবং ওনাদেরকে সামনে নিয়ে আসেন। গত 6-7 মাস গবেষণা করে দেখছে ওনারা যে বাংলাদেশের জুলাইয়ের যে বিপ্লব হয়েছে, এখানে যে নারীদের অবদান ছিল, হ্যাঁ, নারীরা যে পিছনে কাজ করছে এই অভ্যুত্থানে বা এই বিপ্লবে, এদের নাম উঠে আসছে তাদের সংস্থায়। মানে বাংলাদেশ থেকে এই নারীরা এই যুদ্ধে ছিল এবং তাদেরকে বাহাবা দিবার জন্য একটা চিঠিপত্র পাঠাইছে এবং তাদেরকে ডাকছে যে তোমাদেরকে আমরা একটা সার্টিফিকেট দিব, তোমরা নারীদের মধ্যে উত্তম নারী। কিন্তু ঘটনা এখানে আরো বাকি রয়েছে। ওনাদের হয়ে বাংলাদেশের যারা জড়িত ছিল ওনাদের হয়ে উমামা একজন নারী। হ্যাঁ, আমার এই মেয়ে, আমার মেয়ের বয়সী, আমার এই মেয়ে ভাই একটা কথা বলছে ভাই, মনটা ভইরা গেছে। বলছে যে নো, তোমাদের এইসব পুরস্কার বা এইসব সার্টিফিকেট আমি চাই না, কারণ তোমরা গাজার মহিলাদের দিকে তাকাও, ফিলিস্তিনি কি হচ্ছে ওটার দিকে তাকাও, ওইটা নিয়ে কথা বলো। আমার এখানে পুরস্কার দেওয়ার দরকার নাই, আমার সার্টিফিকেটেরও দরকার নাই। তার মানে কি
মেনে নিচ্ছে যুক্তরাষ্ট্র বাংলাদেশে যে একটা অভ্যুত্থান হয়ে গেছে। আর এটাকে আমি অভ্যুত্থান বলতে রাজি না, বিপ্লব। বিপ্লব অভ্যুত্থান বললে ভাই ওই যে চলে আসে 90-র অভ্যুত্থান। 90-তে তো একটা অভ্যুত্থান হয়েছিল, এরশাদ সাহেবকে সরানো হয়েছিল। তারপরে এরশাদ সাহেব কিন্তু এই সংসদে ছিল, মৃত্যুর আগ পর্যন্ত ওনাকে শুনতে হয়েছে স্বৈরাচার স্বৈরাচার স্বৈরাচার। ধরেন এখন যদি আমরা আবার আইনা আওয়ামী লীগকে ঢুকাই এই সংসদে, ওনারাও সারা জীবন শুনতে থাকবে ফ্যাসিবাদ ফ্যাসিবাদ। তারপরও রাজনীতি করবে, রাজনীতি করতেই হবে ওনাদেরকে। আয় হায় হায় কি খায়স রাজনীতির। ভারত থেকে ঘুরে আইসা জিএম কাদির সাহেব যে কথাটা বলছিল, ওই কথাটা মনে হইলেই তো আমার মনে হয় আহায় উনারে কেন ডাইকা জিজ্ঞেস করে না কি বলছিল, মনে আছে আপনাদের? আমি ভারত সরকারের আমন্ত্রণে সেখানে গিয়েছিলাম। ওখানে বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তির সাথে আমার খোলামেলা আলাপ আলোচনা হয়েছে। কিন্তু সেই আলাপ আলোচনা কার কার সঙ্গে হয়েছে এবং কি বিষয় নিয়ে হয়েছে এগুলো বিষয়ে আমি বিস্তারিত কিছু বলতে পারবো না, কেননা আলাপগুলো ওইভাবেই করা হয়েছে। ওনারা যদি কোনো প্রকাশ করতে চান করবেন, আমার পক্ষ থেকে ওনাদের পারমিশন ছাড়া আমি কোনো কথা বলতে পারবো না। এই কথা বলার পর ওনাকে ডাইকা জিজ্ঞেস করা এখন উচিত, এখন ডাইকা জিজ্ঞেস করা উচিত কি কথা হয়েছিল আপনার সঙ্গে ভারতের, জানাইতে হবে। কারণ ওনার ওই কথা থেকে আমরা বুঝতে পারবো ভারত আমাদের দেশে কি কারুকার্য কইরা আমাদেরকে লালন পালন করতো, মানে আওয়ামী লীগকে লালন পালন করতো। আওয়ামী লীগকে দিয়া তারা যা করাইলো রে ভাই, আমাদের দেশটার 12টা বাজায় ফেলাইছে। এখন নিজেদেরই 12টা বাজতেছে, হাজার হাজার কোটি টাকার লস। কলকাতার সবকিছু বন্ধ, সমস্ত দোকান বিক্রি করে সবাই ছাইরা চলে যেতেছে, মার্কেট বন্ধ হয়ে গেছে, হাসপাতাল বন্ধ হয়ে গেছে। আর এদিকে আমাদের চিকিৎসা কি বন্ধ হয়ে গেছে? নো, আমাদের চিকিৎসা আরো উন্নতি হয়েছে। চীন থেকে চিটাগাং, চিটাগাং থেকে চীন সরাসরি প্লেনে যাইতে পারবেন চিকিৎসা করতে। ওনাদের একটা প্রদেশে যতগুলো হাসপাতাল আছে সবকিছু একেবারে ওনারা যে খরচে করে সাধারণ লোক, আমাদেরকে ওই খরচেই চিকিৎসা করবে। এবং হাসপাতালের ভিতরে চাইনিজ লেখা যে থাকবে, ওর সাথে বাংলা লেখাও থাকবে। হাসপাতালগুলোতে হোটেলগুলোতে বাংলা সাইনবোর্ড থাকবে আমাদের জন্য। এভাবেই সবকিছুর পরিবর্তন চলে আসতেছে। কারণ ওই যে 90-র অভ্যুত্থানে তো এই চেঞ্জ আসে নাই। 90-র অভ্যুত্থানের পর এই চেঞ্জটা কি আসছিল? আসে নাই। 24-এর অভ্যুত্থান, অভ্যুত্থান না, এটা বিপ্লব। এই বিপ্লবের পরেই কিন্তু এই সুযোগটা আমরা পাইছি। পুরো দেশের চেহারা চেঞ্জ হয়ে গেছে ভাই। গত 2 দিনে 40 লক্ষ মানুষ ঢাকা ছাইরা নিজের দেশের বাড়িতে গেছে। প্রশ্ন করতে পারেন কিভাবে জানলাম? এই যে টেলিফোন কোম্পানিরা জানাইছে, ওনারা সিম কার্ড দেখা বুঝতে পারে কে কোথায় যাচ্ছে। ঢাকা ছাইরা 40 লক্ষ মানুষ গেছে 2 দিনে। ট্রেনে কোনো ঝামেলা হয়েছে, কোনো শিডিউলের ঘাপলা হয়েছে, ঠিক টাইমে গেছে। লঞ্চ স্টিমার ঠিক টাইমে গেছে। উপরওয়ালার মেহেরবানি। কোনো দুর্ঘটনার কথা শুনছেন? এই যে বাই রোডে বাসে যারা গেছে তারা সুন্দরভাবে সবাই দেশে চলে গেছে। কিছুক্ষণ আগে আমার এক আত্মীয় ফোন করে জানাইতেছে এত আরামে কোনোদিন যায় নাই, সায়দাবাদ থেকে সে যাচ্ছে। সায়দাবাদের পুরো পরিবেশ নরমাল, সবাই সুন্দরভাবে নিজের দেশে চলে যাচ্ছে। এতদিন কেন হয় নাই? এতদিন হয় নাই এই ট্রেনের টিকিট ব্ল্যাক হইতো। কারা ব্ল্যাক করতো? আওয়ামী লীগের ছেলেপেলেরা ব্ল্যাক করতো ভাই। হ্যাঁ, এই লঞ্চের টিকিট, ট্রেনের টিকিট, সব জায়গার এই বাসের টিকিট দাম বাড়ায়া চাঁদাবাজি কইরা রাস্তাঘাটে পুরা দেশটাকে অস্থির করে রাখছে। কিন্তু এখন সব কিছু নরমাল, একদম নরমাল। গত 8 মাসে 170 বার চেষ্টা করছে বর্তমান সরকারকে ফেলে দেবার, পারছে? পারে নাই। কেন পারে নাই? এটা একটা বিপ্লবী সরকার, যেটা একটা বড় দল বুঝতেছে না। বড় দলের একজনকে আমি বলতে শুনলাম, হ্যাঁ কিভাবে এই কথাটা উনি বললেন যে হাসিনার সুরে নাকি আমাদের ইউনূস স্যার কথা বলে। যারা শেখ হাসিনার সুরে আবার কথা বলছেন, আমি আবার বলছি কথাটা 2-1 দিন ধরে, যে আমরা এই কাজ করছি, আমরা সেই কাজ করছি, আবার মনে হচ্ছে এরকম একটা সুর কেন জানি বাজতে শুরু করেছে। সরি, এটা আপনাদের দায়িত্ব না, এটা দায়িত্ব আগামী দিনের বাংলাদেশ এর মানুষ যাদেরকে নির্বাচিত করে সংসদে পাঠাবে, এটা তাদের দায়িত্ব, আপনাদের দায়িত্ব না। হইল একটা কথা, কি এর সাথে কি মিলাইলেন আপনি? আপনি কেমন নেতা? কার সাথে কাকে মিলাইলেন? এইটুক সেন্স নাই। উনি বলতেছে যে হাসিনা যে বলতো উন্নয়ন উন্নয়ন উন্নয়ন, ওই একই নাকি উন্নয়নের গীত গায় আমাদের ইউনূস স্যার।
স্বাধীনতা দিবসে স্যারে যে ভাষণ দিছেন ওই ভাষণের মধ্যে কেন জিয়াউর রহমানের নাম নিলেন না, কেন নির্বাচনের কথা বললেন না, এইটা নিয়ে ওনারা আপত্তি করে চিন্তা করছেন? এত বড় ভাষণে এত সুন্দর সুন্দর কথা, এত দামি দামি কথা, এত মূল্যবান মূল্যবান কথা কানে গেল না দুইটা কথা শোনার জন্য? নির্বাচন কবে? আর কেন বলা হইল না স্বাধীনতার ঘোষক? আর কেন বলা হইল না স্বাধীনতার ঘোষক শহীদ জিয়াউর রহমান? আরে ভাই, উনি কি বন্দনা গাইবেন? এসব বন্দনা ছাড়েন, বন্দনা ছেড়া দেশের কথা ভাবেন। বিএনপি কে জানেন ডুবাইবার জন্য এনসিপি পার্টি লাগবে না, জামাত লাগবে না, শিবির লাগবে না, কাউকেই লাগবে না। এরকম কয়েকজন মুরব্বী থাকলেই হবে। এই যে ফজলুর রহমান সাহেব, উনার মতো মুরব্বী থাকলেই হবে। উনি যা বলেন, হায় হায় হায়, কানে নেওয়া যায় না, কানে নেওয়া যায় না। উনি যে হারে ভোট নষ্ট করছে বিএনপির, সবাই মিলা তা পারে নাই, সবাই মিলা তা পারে নাই। উনি বলতেছে স্বাধীনতা দিবসে গান শুনলাম না। কি গান শুনতে চাইছে? আপনি কেন গাইলেন না? উনি বলতেছে 21শে ফেব্রুয়ারি গান শুনলাম না। 21শে ফেব্রুয়ারি যেখানে হবে ওইখানে নাকি ওই যে হুজুররা যায়া, জঙ্গিরা যায়া দখল করে ফালাইছে। ভাই, আপনার মতো যে একজন থাকলে না বিএনপির আর শত্রুর দরকার হবে না। ডুইবা যাবে, ডুইবা যাবে। আপনি এই জেনারেশনকে মাপতে পারতেছেন না, আপনি ব্যঙ্গ করেন। এনসিপির একজন এখানে মাথা ফাইটা গেছে, ওইটা নিয়ে আপনি বলেন আহা শুনলাম ওই ছেলেটার নাকি মাথা ফেটে গেছে, আহা আমার খুব কষ্ট পাইছি, আমি খুব কষ্ট পাইছি। এগুলো আপনি টক শোতে বলেন। শেখ হাসিনার সাথে ইউনূস স্যারের তুলনা করতে মুখে বাঁধলো না, একটুও মুখে বাঁধলো না। কোনো জ্ঞান নাই আপনার? হায় হায় হায়, ঠিকই জবাব দিছে তসলিমা যারা এনসিপি পার্টির, হ্যাঁ নারী প্রতিবাদী, কঠিন জবাব দিয়ে দিছে যে একটি পরিবার চাইলেও কি না চাইলেও কি সংস্কার হবেই। সত্যি কথা, আপনারা কে কি চাইলেন না চাইলেন কি যায় আসে, সংস্কার হবেই। ওই যে আব্বাস সাহেব, মির্জা আব্বাস সাহেব বলে সংস্কার কি, দ্বিতীয় স্বাধীনতা কি, কোনো কিছুই জানে না, কোনো কিছুই বোঝে না। দ্বিতীয় স্বাধীনতা কি জানে না। কারণ কি জানেন? ওনারা মনে করছিলেন ওই যে 90 অভ্যুত্থানের মতো এই জুলাই আগস্টের এটা একটা অভ্যুত্থান, ওইটাই মনে করছে। ওইটা মনে করছে বলেই তো ওনারা নিষিদ্ধ চায় না। ওনারা চায় ওই যে এরশাদ সাহেব যেমন সারা জীবন শুনছে আর রাজনীতি করছে স্বৈরাচার স্বৈরাচার, ঠিক তেমনি বছর 10 ফ্যাসিবাদ আওয়ামী লীগ শুনুক আর রাজনীতিতে আসুক। আওয়ামী লীগ রাজনীতিতে আসবে কি আসবে না? আওয়ামী লীগ রাজনীতিতে আসবে কি আসবে না? জুলাই আগস্টের এটা বিপ্লব না অভ্যুত্থান? সত্যিকারের কি ঘইলা গেছিল এটা যদি জানতে চান, বেগম খালেদা জিয়ার কাছে যায় ব্যক্তিগতভাবে জিজ্ঞাসা করেন, উনি আপনাদেরকে বইলা দিতে পারবে। হ্যাঁ, উনি বইলা দিতে পারবে, কারণ উনার উপর দিয়ে তো জুলুম গেছে। আর আপনাদের উপর দিয়ে যেসব জুলুম গেছে, 200 মামলা 150 মামলা যাই থাকুক, আপনারা জেলে কিভাবে সময় কাটাইছেন এগুলো আমরা জানি। খাটেই ঘুমাইছেন, পত্রিকা পড়ছেন, টেলিফোনও ইউজ করছেন। এইসব খবর বাইরে থেকে আমরা পাইতাম, সুখে শান্তিতে ছিলেন। কিন্তু একা একা এই বয়সে বেগম খালেদা জিয়া ছিল জেলখানায়। উনি জানেন এই যে জুলাই অভ্যুত্থানে কি হয়েছে। ভাই ব্রাদার, আপনারাও একটা জিনিস মাথায় রাখেন, জুলাই এটা কিন্তু 90 অভ্যুত্থান না, এটা বিপ্লব। কেন বারবার বিপ্লব বলতেছি? দেখেন, একটা সরকারকে যদি আপনি সরাইতে চান 3 রকম ভাবে সরাইতে পারেন। একটা হলো যে আপনি সমঝোতার মাধ্যমে, হ্যাঁ, যে আপনি সরা যান, আমরা নাইলে আন্দোলনে নামবো। আর যদি না সরেন, আমরা আন্দোলন দেখাই দিলাম, মাঠে নাইমা দেখাই দিলাম, উনিও বুঝে নিল না রে ভাই আমার ভেজাল দরকার নাই, আমি জনগণের সরকার, আমি নির্বাচন দিয়ে দিই, যেভাবে বিএনপি দিয়ে দিছিল। কারণ বেগম খালেদা জিয়া চায় নাই জনগণের বিরুদ্ধে যাইতে। সেইটাকে ধইরা নেন আন্দোলন কইরা সরকার চেঞ্জ। আরেকটা কিভাবে হইতে পারে? যেটা 90-তে হয়েছে অভ্যুত্থান, সারা দেশের মানুষ রাস্তায় নেমে গেছিল, পুলিশের গাড়ি মানুষের উপর দিয়ে উঠাই দিছিল, গণতন্ত্র বুকে চাই লেখা রাস্তা দ্বারা গুলি খাইছিল, সেটা ছিল অভ্যুত্থান। আর 24-এ কি হয়েছে? 24-এ কি অভ্যুত্থান? 24-এ তো ভাই যুদ্ধ হয়েছে, যুদ্ধ। আপনারা এই যুদ্ধ দেখেন নাই? পুলিশ গুলি করতেছে, মিলিটারিও গুলি করছে, র্যাবও গুলি করছে, সবাই গুলি করতেছে, হেলমেট বাহিনী গুলি করতেছে। আর সেই গুলি দুইটা দাঁড়াইতেছে, চকি নিয়ে রাস্তায় নেমে গেছে, চকি দিয়া, কাঠ দিয়া,
ইট দিয়া এই যুদ্ধ চলছে, হেলিকপ্টার থেকে গুলি হয়েছে, এটা তো যুদ্ধ ছিল। যুদ্ধ না হইলে কোথায় শেখ হাসিনা হেলিকপ্টার নিয়ে কেন পালায়া চলে গেল? যখন পালায়া যায় রাস্তার মধ্যে হাজার হাজার আর্মি তাকে রাস্তা পার করে দিতেছিল, প্লেনে উঠা পালায়া চলে গেল, 28টা বস্তা সাথে নিয়ে গেল, টাকার বস্তা না কিসের বস্তা কেউ আমরা জানতে পারলাম না। কিন্তু এটা ছিল বিপ্লব। এরকম বিপ্লব ভাই 100 বছরে একবার আসে, একবার আসে। একবার চিন্তা করেন, একবার চিন্তা করেন 5ই আগস্টে যদি কোনো কারণে ইউনূস স্যার রাজি না হইতো, ধরেন উনি ফ্রান্স থেকে বললো, কারণ উনি তো অপারেশনে যাইতেছিলেন, উনি যদি বলতো না না আমার শরীর খারাপ, আমি নাই, আমার কাজ এটা না, কাকে দিতেন? কাকে বসাইতেন? যাকে বসান না আপনি, হয়তো বিএনপি থেকে আসতো, কারণ বিএনপি সবচেয়ে বড় দল, ওইখান থেকে আসতো। কে আসতো? ধরে নেন তারেক জিয়াই আসতো। তারেক জি আসলে গত 8 মাসে কি দাঁড়াইতো? যেভাবে ভারত এই 8 মাস চেষ্টা করছে, যা কিছু আমাদের দেখাইছে, তারেক জিয়া রুখতে পারতো? পারতো না। হাসিনা আবার ঢুইকা যাইতো, আর ঢুইকা গেলে কি হইতো একবার চিন্তা করেন তো। জুলাই গণ অভ্যুত্থানে যারা জড়িত ছিল, ভিডিও ফুটেজ দেখে দেখে এদের কি অবস্থা হইতো? যারা সামনে ছিল এদের লাশ খুঁজে পাইতেন। আর এই যে হেফাজতে ইসলাম, জামাতে ইসলাম, চরমনাই পীর, এই যে ইসলামিক মাইন্ডেড যারা আছেন, আপনাদেরকে তো জঙ্গি বানায়া সারা বিশ্বের দরবারে আপনাদেরকে কলঙ্কিত করে দিত, এবং আপনাদের নামে বিচার, হুলিয়া, মামলা সবকিছু চলতে থাকতো। এই গত 8 মাসে এ দেশ তছনছ হয়ে যেত। মনে করেন ভারত নিয়েই নিত, তাদের অঙ্গরাজ্য হয়ে যেত। তো আপনি হয়তো বলতে পারেন না আপনার কথা সত্য না, আমি বলবো আমার কথা সত্য। গত 7-8 মাসে আমরা যা দেখছি একবার কল্পনা করেন তো। মোহাম্মদপুরের দিকে তাকান, রাত্রেবেলা চুরি, ডাকাতি, ধর্ষণ, বাড়ি ঘর ভাঙা, ঢুইকা যাওয়া, দা কুড়াল হাতে, কেউ কারে থামাইতে পারতাছিলেন, মাজার ভাঙা, এর জমি ও দখল করা, চান্দাবাজি, চারিদিকে ভাই এক অরাজকতা তৈরি হয়ে গেছিল। ওই অরাজকতার মধ্যেই তো শেখ হাসিনা ঢুকে যেত। বারবার বলতেছিল না আমি ঢুকা যাবো, ঢুকা যাবো, ঢুকা যাবো। আসলেই তো ওই প্ল্যান ছিল, ওই প্ল্যানটা তো সফল হয় নাই। কেন সফল হয় নাই? এখানে হিমালয় পাহাড়ের চেয়ে উঁচু হইয়া দাঁড়ায় রয়েছে আমাদের ইউনূস স্যার। আমাদের একজন ইউনূস স্যার আছে, এটা আপনাদের মাইনা নিতে হবে। বিপ্লব মাইনা নিতে হবে। বিপ্লব যদি মাইনা না নেন, কোনো নির্বাচন হবে না, কোনো নির্বাচন হবে না। আমি আজকে ভাই রাস্তায় নামছিলাম, 20-25 জনের সঙ্গে আলাপ করছি, সাধারণ মানুষ। এই মধ্যে 3 জন রিক্সাওয়ালার সাথে আমার আলাপ হয়েছে। আমি 3 জায়গায় গেছি রিক্সা দিয়া, তাদের সঙ্গে আলাপ করতে করতে এই 3 জনের কথা শুনা ভাই আমি বুঝা ফেলাইছি এই দেশের মানুষ এখন রাজনীতি বুঝে। তারা এক কথা, আমরা ইউনূস স্যাররে চাই, আল্লাহ উনারে পাঠাইছে, উনাকে আমরা হারাবো না। আর উনারে যারা সরাইতে চাইবে তাদের খবর আছে। ওই রিক্সাওয়ালা আমাকে বলতেছে স্যার তাদেরকে ছাড় দিবেন না, তাদেরকে ছাড় দিবেন না। যদি অন্য কারো কাছে দেশ যায় আমরা গোলাম হয়ে যাবো, আমরা গোলাম হয়ে যাবো। রিক্সাওয়ালা বলতেছে আমরা গোলাম হইতে চাই না। আপনারা বুঝেন না কেন? আপনারা গোলাম হয়ে বাঁচতে চান, হন আপনারা গোলাম, কিন্তু আমরা ইউনূস স্যারকে যেতে দেব না। ভাই ঘরে ঘরে দুর্গ কইরা তুলেন, কোন মতেই ইউনূস স্যারকে যাইতে দেব না। আমরা জনগণ, এই দেশের মালিক, সংবিধানে লেখা আছে। আর এই সংবিধানটা বুঝছেন ভুয়া সংবিধান, একেবারে ভুয়া। এই সংবিধানের মাধ্যমে যে কোনো লোক ফ্যাসিবাদ হইতে পারবে। এই সংবিধান বদলাইতে হবে। এই সংবিধান বদলাইলেই আমরা হমু দেশের মালিক, অরিজিনাল মালিক আমরা। ওই সংবিধানে দেখতে চাই। ভিডিওটা শেষ করার আগে গুরুত্বপূর্ণ কথা বলে শেষ করতেছি। আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে কি পারবে না, মে মাসের 3 তারিখে আপনারা বুঝা ফেলাইবেন। মে মাসের 3 তারিখে শাপলা চত্বরে আসতেছে হেফাজতে ইসলাম। তখনই বুঝতে পারবেন জুলাইতে বিপ্লব হয়েছিল না অভ্যুত্থান হয়েছিল। অরাজনৈতিক দল হেফাজতে ইসলাম। হেফাজতে ইসলাম নিয়ে ভাই আমার অনেক উচ্চ আশা, আমার অনেক শ্রদ্ধা ওনাদের প্রতি। কারণ কি জানেন, বাংলাদেশের যত মসজিদ আছে সমস্ত মসজিদের ইমাম হচ্ছে এই হেফাজতে ইসলামের। তাদের পিছনেই তো আমরা নামাজ পড়ি। ওই হেফাজতে ইসলাম আইসা 3 তারিখ আপনাদের বুঝাই দিবে আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে কি পারবে না। ওনারা বুঝাই দিবে জুলাইতে গণ অভ্যুত্থান হয়েছিল না বিপ্লব হয়েছিল। খুব হালকা ভাবে নিছেন না ইউনূস স্যারে, মনে করছেন নরম মানুষ, যা ইচ্ছা তাই বলে যাবেন, পারবেন না। ওনারও এখন শক্তি অনেক। ইউনূস স্যার এখন একটা বট গাছ, বাংলাদেশের বট গাছ।
এমন একটা বট গাছ যার ছায়ার তলে আমরা থাকবো। উনার শিকড় গজায় গেছে গ্রামে গ্রামে, প্রত্যেকটা বাড়িতে বাড়িতে, প্রত্যেকটা মানুষের হৃদয়ে হৃদয়ে। খোঁজ নিয়ে দেখেন, তারপর আসেন রাজনীতি করতে। আগে বিপ্লব মাইনা নেন, তারপরে ভোট চান, নির্বাচন চান। সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ। ধন্যবাদ প্রিয় দর্শকবৃন্দ, আমাদের ফুল ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, বর্তমান সামাজিক যোগাযোগের মাধ্যমে যে বিষয়টি বিশাল ব্যাপকভাবে ভাইরাল হওয়া ছড়িয়ে পড়ছে, সেই বিষয়টি হচ্ছে শেখ হাসিনা কি আবারও পুনরায় ঈদের দিন বাংলাদেশে ফিরলেন, এমন একটি নিউজ কিন্তু বর্তমান শোনা যাচ্ছে। তবে এটা কিন্তু একটা গুজব এবং ফেক। দয়া করে আপনারা কেউ গুজবে কান দেবেন না, সম্পূর্ণ নিউজটি দেখে আপনারা সঠিক তথ্য জানতে পারবেন এবং তখনই আপনি আপনার নিজস্ব সঠিক মন্তব্য করতে পারবেন। যাই হোক বন্ধুরা, ভিডিওতে আর বেশি কথা বাড়িয়ে আরও ভিডিওটি লং করতে চাই না, এমনিতে আমাদের ভিডিওটি অনেক লং হয়ে গেছে। আর এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই পিচ্চি সাকিব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন। বন্ধুরা, আরেকটি কথা বলে রাখি, সেটা হচ্ছে আমাদের ভিডিওতে আমাদের নিজস্ব কোনো ব্যক্তিগত কথা বলা হয় না। যা কিছু দেখেন, যা কিছু